সংবাদ শুধু শিরোনামে নয়, ঘটনার ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশ জুড়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা স্টার নিউজ লাইভের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সঙ্গে আছি সাদিক হাসান ইমন। সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে সীমান্তবর্তী জনপদে। ফলে বিজিবির সঙ্গে দিনরাত টহলে স্থানীয় বাসিন্দারা। সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর জানাতে মেহেরপুর খালপাড়া সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রাশিদুজ্জামান। চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, এই যে বলছিলাম যে আসলে বিজিবির পাশাপাশি স্থানীয় লোকজনও টহল দিচ্ছে, তারপরেও কি পুশিনের ঘটনা ঘটছে কিনা সে ব্যাপারে জানাবেন। আর এই যে পুশিন ঠেকাতে আসলে নতুন কোনো কৌশল অবলম্বন করছে কিনা বিজিবি? ইমন, সীমান্তের যদি এই মুহূর্তের পরিস্থিতিটা বলি তাহলে একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে। কারণ ওপারে যে কাঁটাতারের ওপারে বিএসএফ এর কিন্তু কড়া নজরদারি এবং এই পাশে বিজিবির কড়া নজরদারি। তবে আমরা স্বাভাবিকভাবে যেটি অন্য সময় দেখি যে সীমান্তের এপারে বিএসএফ কাঁটাতার পেরিয়ে তাদের যে সীমানা রয়েছে তারা নিয়মিত টহলে আসে। কিন্তু গতকালকে 4 জন পুশিনে হওয়ার পর থেকেই তারা স্বাভাবিকভাবে কাঁটাতারের এপারে তাদের আর কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আর বিজেপি পাশাপাশি বিজেপি সতর্ক অবস্থায় রয়েছে। এলাকাবাসী তাদের সঙ্গে রয়েছে। বেশ কয়েকটি টিম তারা গঠন করেছে এবং এলাকাবাসী এবং বিজেপির সমন্বয়ে তারা সীমান্ত পুরো পাহারা দিচ্ছে। তবে এই সীমান্তটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সীমান্ত এখানকার এলাকাবাসী যেটি বলছেন। কারণ আপনারা ক্যামেরায় হয়তো দেখছেন যে চারিদিকে পাট ক্ষেত এবং ওই শূন্যরেখার বেশ খুব কাছে আমরা অবস্থান করছি, অথচ ওই পাটটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। অর্থাৎ কাঁটাতারের পাশে যে কি হচ্ছে বিজেপির কিন্তু দেখার কোনো সাধ্য এখানে নেই। যার কারণে এই সুযোগটা বিএসএফ নিচ্ছে বলে এমনটি দাবি করছেন এই এলাকার মানুষ। তারা বলছেন যখন রাত্রি হচ্ছে এবং ঘন জঙ্গল, পাশাপাশি পাট ক্ষেত, পাশাপাশি আরো বেশ কয়েকটি ঝোপঝাড় রয়েছে প্রায় 2 থেকে 3 কিলোমিটার ব্যাপী, এবং সেখানে সেই রাতের আধারে সেই লাইটটি অফ করে দিয়ে, যে সীমান্তে যে লাইট আছে সেই আলোটা বন্ধ করে দিয়ে তারা কিন্তু গেট খুলে দিয়ে তাদেরকে পার করিয়ে দিচ্ছেন এবং পার করে দেওয়ার পরে আবার হঠাৎ করে লাইটের আলো জ্বলে উঠছে। এটি হচ্ছে এই সীমান্ত এলাকার যারা মানুষ রয়েছেন তারা মেনে নিতে পারছেন না। এই জন্য তারা একত্রবদ্ধ হয়েছে এবং এটি মোকাবেলা করার জন্য বিজিবিকে তারা নিয়মিত সহায়তা করছেন। তারা বলছেন যে যাদেরকে এপারে পার করা হচ্ছে তারা আদৌ কি বাংলাদেশি নাগরিক না রোহিঙ্গা না সে দেশের নাগরিক সেটি কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না, বা সেই প্রমাণ ছাড়াই তাদেরকে রাতের আধারে পার করে দিচ্ছে। এই বিষয়টি যদি বাংলাদেশের কোনো নাগরিক থেকেই থাকে তাহলে সেটি সমাধানের একটি প্রক্রিয়া আছে, যেটি আন্তর্জাতিক আইন যেটি রয়েছে, রাষ্ট্রীয় যে আইন রয়েছে, উভয় দেশের কূটনৈতিক পর্যায়ে সেটি আলোচনার মাধ্যমে তারা যদি বাংলাদেশি হয় সেইভাবেই তারা ফেরত দেবে। কিন্তু যখনই রাতের আধারে এই পারাপারগুলো করা হচ্ছে তখন এই এলাকার সীমান্তবর্তী যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু সন্দেহ সৃষ্টি হচ্ছে এবং তাদেরকে তারা বলছেন তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা বিজেপিকে সহায়তা করছেন। কোনো প্রকার অবৈধ যে অনুপ্রবেশ তারা মেনে নেবেন না। প্রয়োজন বোধে তারা রাত এবং দিন তারা পুরো বিজেপির সাথে থাকবেন। কারণ বিজেপির যে জনবল বা বিজেপির যে সমস্যা বা এই দুর্গম পথ যেটি ভিতরে এই যে বৃষ্টি হওয়ার পরে হাঁটু পর্যন্ত কাদা থাকে, সেই কাদা পার হয়ে পুরো এলাকা টহল দেওয়া তাদের পক্ষে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। আর সেই কারণে এখানকার স্থানীয় যারা লোকজন রয়েছে তারা কিন্তু পুরো এলাকাটা তাদের নখদর্পণে আছে। তারা বুঝতে পারেন কোন জায়গায় কিভাবে পারাপার হতে পারে সেই বিষয়টা তারা ভালো জানেন। এই কারণে বিজেপিকে তারা সহায়তা করছেন এবং এইভাবেই তারা ততদিন পর্যন্ত তারা এই বিজেপির সাথে তারা টহল অব্যাহত রাখবেন বলে তারা বলছেন। অন্যদিকে বিজেপি কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে কোনোভাবেই যে অবৈধ অনুপ্রবেশ বা বিএসএফ যেটি করাচ্ছেন সেইটা তারা মেনে নেবেন না। তারা সীমান্তে কঠোর নজরদারিতে থাকবেন, পাশাপাশি তাদের বেশ কিছু প্রযুক্তি তারা ব্যবহার করবেন, যে প্রযুক্তির মাধ্যমে তারা চিহ্নিত করতে পারেন কোথায় পুশিন হচ্ছে, কিভাবে হচ্ছে। সেই প্রযুক্তিগুলোর পুরো বিবরণ তারা আমাদের কাছে দেননি, কিন্তু তারা বলছেন রাতের বেলায় সেই প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে যাতে পুশিন যদি অবৈধভাবে করতে চান সেই বিষয়গুলো যাতে তারা খুব সহজেই জানতে পারেন। সেই প্রযুক্তিগুলোর ব্যবহার আরো বাড়ানো হচ্ছে বলে বিজেপি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে এটাও সীমান্ত ঘুরে আমরা যেটি দেখছি যে একসময় দেখা যেত যে এই যে সদর উপজেলার যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেই সীমান্ত দিয়ে সাধারণত পুশিনের ঘটনা খুব কমই ঘটে
ঘটতে দেখা যেত। সাধারণত যে পুশিনের ঘটনা ঘটতো সেটি মুজিবনগর উপজেলার কয়েকটি সীমান্ত দিয়ে এবং গাংনী উপজেলার কয়েকটি সীমান্ত দিয়ে। তবে এবারই প্রথমবারের মতো যে এই খালপাড়ার যে সীমান্তটি রয়েছে সেই সীমান্তেই তা বিএসএফ বেছে নিয়েছে এবং এই সীমান্ত দিয়েই তারা 4 জনকে গতকালকে পার করিয়েছেন। এই 4 জনের অবস্থান যে কি বা কোথায় আছে এখন পর্যন্ত বিজিবি এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করতে পারেননি। অনেকে ধারণা করছে তারা ওপারে ফিরে গেছে বা বিএসএফ ফিরে নিয়ে গেছে এমন একটি কথা বলছেন, কিন্তু বিজিবি এখনো নিশ্চিত করে আমাদেরকে বলতে পারেননি এই 4 জনের অবস্থা কি এবং আগামী দিনের এই সীমান্ত দিয়ে আরো পুশিনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন। তো এই ছিল এখানকার সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ইমন। রাশেদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুশিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুজ্জামান। আজ সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কবি আল মুজাহিদি। এ ব্যাপারে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী HM ইমরান। চলে যাচ্ছে তার কাছে। ইমরান, আসলে শ্রদ্ধায় সিক্ত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধার, শ্রদ্ধায় সিক্ত হচ্ছেন সর্বস্তরের মানুষ, এটা আমরা জানি। তো আসলে সেখানে কারা কারা উপস্থিত হয়েছেন, তারা কি বলছেন এই বিষয়ে, কেমন স্মৃতিচারণ করা হচ্ছে, সব মিলিয়ে জানাবেন। এবং 60 দশকের বিশিষ্ট কবি আল মুজাহিদি, তিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি গতকাল ইন্তেকাল করেছেন এবং আজকে তার যে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে, কিছুক্ষণ আগে সেই মৃতদেহটি নিয়ে আসা হয় এবং মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন কবি আল মুজাহিদি। আমরা এখন দেখছি যে তাকে গার্ড অব অনার প্রদান করা হচ্ছে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে নিশ্চয়ই জানেন যে তিনি 21শে পদকপ্রাপ্ত। অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে, ছোট গল্প রয়েছে। তিনি 60 দশকের বিশিষ্ট কবি এবং মুক্তিযোদ্ধা এবং আমরা দেখছি যে এখানে ইতিমধ্যেই বিভিন্ন কবি, সাহিত্যিক সহ নানা শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন এবং বিভিন্ন মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন কবি আল মুজাহিদি। পাশাপাশি বর্তমান সরকারের যে সংস্কৃতি প্রতিমন্ত্রী তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তারই নেতৃত্বেই তাকে গার্ড অব অনার প্রদান করা হচ্ছে। আমরা এখন দেখছি যে বিভিন্ন মানুষ অর্থাৎ সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং তারা তাকে ভালোবাসায় সিক্ত করছেন বিভিন্ন মানুষ। আমরা দেখছি আজকে কবির যেটি কর্মসূচি বলতে তার যে আজকের এই সর্বসাধারণের শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদন শেষে তাকে জাতীয় প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা নামানো অনুষ্ঠিত হবে। সেটা শেষ করে তাকে বাইতুল মুকাররমে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা শেষে তাকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে এবং তারই আগ মুহূর্তে অর্থাৎ কবি যে তিনি অসংখ্য গুণগাহি রেখে গেছেন, তার ভক্ত সমর্থক সহ তার যে সহপাঠী যাদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ একই সঙ্গে তার পথ চলা, সেই সহপাঠীরা কিন্তু এখানে এসেছেন। বিভিন্ন কবি সাহিত্যিক তারা এসেছেন, তারা বিভিন্নভাবে তাকে স্মরণ করছেন। তার যে সকল কালজয়ী যে সকল কাব্যগ্রন্থ রয়েছে, গল্প রয়েছে, সে সকল বিষয় কিন্তু তারা স্মরণ করছেন। পাশাপাশি আপনি এখন যেটি আসলে দেখা যাচ্ছে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা হচ্ছে। আমরা দেখছি যে এখানে বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন, তার এই মৃত্যুতে কিন্তু রাষ্ট্রীয়ভাবে শোক প্রদান করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু গভীর শোক প্রকাশ করেছেন এবং একেবারে শেষ সময়ের যে তাকে স্মরণ করার যে দৃশ্যপট সেটিও আমরা এখন দেখছি এবং সেটি আসলে তাকে এখন গার্ড অব অনার প্রদান করা হচ্ছে এবং সেটা শেষ করে সর্বসাধারণের জন্য কিছুক্ষণের মধ্যেই সেটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং সবাই কবি আল মুজাহিদিকে শ্রদ্ধা নিবেদন করবেন। এটা শেষ করে তাকে জাতীয় প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। গতকাল তিনি একটু যদি জানিয়ে রাখি, গতকাল তিনি মৃত্যুবরণ করেন এবং রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিভিন্ন বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন এবং সেখান শেষেই গতকালও কিন্তু বেশ কয়েকটি জায়গায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং সেই জানাজার নামাজ শেষে আজকে তাকে সর্বসাধারণের জন্য আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে তাকে যে সম্মাননা, সেই সম্মাননা এখন প্রদান করা হচ্ছে। আমরা দেখছি যে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে তার যারা সহপাঠী বলতে যারা কবি সাহিত্যিক, বিভিন্ন কবি এখানে এসেছেন, সে সকল
ধন্যবাদ ঢাকা জেলা প্রশাসনকে। দেখছিলেন নিশ্চয়ই তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রতিষ্ঠা করা হলো, কাটাবনা প্রদান করা হলো এবং এখনই আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য একেবারে উন্মুক্ত করে দেওয়া হবে এই জায়গাটি। এবং দেখছেন যে বিভিন্ন মানুষ, বিশেষ করে কবি সাহিত্যিক, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই বিখ্যাত কবি তারা এসেছেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী তিনিও কিন্তু এসেছেন। এই মুহূর্তে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন কবি আল মুজাহিদের মরদেহতে এবং গভীরভাবে তাকে আসলে স্মরণ করা হচ্ছে। তাকে স্মরণ করছে বিভিন্ন মানুষ, তার সহপাঠীরা। তারা বলছেন যে কবি আল মুজাহিদি আসলে 60 দশকের বিখ্যাত কবি এবং সেই বিখ্যাত কবিকে স্মরণ করে তার যে অনুকরণের বিষয়গুলো, সেই অনুকরণের বিষয়গুলো তারা স্মরণ করতে চায় এবং বাংলাদেশের মানুষ তাকে আজীবন শ্রদ্ধা নিবেদন করতে চায়, স্মরণে রাখতে চায়, তেমন প্রত্যাশা করছেন তার যে সকল সহপাঠী কবিবৃন্দ রয়েছেন তারা। এই ছিল সবশেষ। এইচ.এম. ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা কবি আল মুজাহিদিকে। তাকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছিলেন, সে খবরাখবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এইচ.এম. ইমরান। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে চলছে মানববন্ধন। জেলার বিভিন্ন পয়েন্টে একযোগে শুরু হয়েছে এই আয়োজন। এবারে বিস্তারিত জানাতে লালমনিরহাটের শৌলমারি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে মানববন্ধন চলছে, সেখানে অংশগ্রহণকারীরা কি কি দাবি তুলে আনছেন আর আসলে তারা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। ইমন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের বেশ কয়েকটি পয়েন্টে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন হচ্ছে এবং রংপুর বিভাগের 5টি জেলায় এই মানববন্ধন হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে লালমনিরহাটের যে তিস্তার চর রয়েছে, শৌলমারির চরে কয়েক কিলোমিটার ব্যাপী এই আয়োজন তারা করছে। তারা এই সংগ্রাম পরিষদের নেতারা বলছেন যে এই যে বর্তমান সরকার নির্বাচনী ইস্তেহার হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বললেও এই সরকার 3 মাস অতিক্রম করলেও এখন পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে রূপরেখা রয়েছে সেটি তারা না দেওয়ার কারণে তারা আজকে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করছেন বলে তারা আমাকে জানিয়েছেন। আমরা এই নেতারা আজকে বলছেন যে কিছুক্ষণ গতকাল পর্যন্ত তিস্তার পারে, তিস্তা নদীতে তেমন পানি না থাকলেও আজকে এই আন্দোলনকে কেন্দ্র করে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে এই সরকার এই আন্দোলনের পরে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা না দেয় তাহলে তারা এর থেকেও বেশি কঠিনতর কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইমন, এই হচ্ছে তিস্তা পাড়ের থেকে আন্দোলনের সর্বশেষ। সাব্বির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা রংপুরে যাব, সেখানেও মানববন্ধন করছে তিস্তা মহাপরিকল্পনা সংগ্রাম পরিষদ, আর তা জানাতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ রাফিন। এবার বাজেটেও তো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আলাদাভাবে কোনো ধরনের বরাদ্দ রাখা হয়নি, তো এই নিয়ে আসলে অংশগ্রহণকারীরা কিছু বলছেন কিনা, আর তারা কি কি দাবি তুলে আনছেন, বিস্তারিত জানাবেন। ইমন, বর্তমান যে অর্থ বছরের বাজেট প্রস্তাবিত বাজেট সংসদে ঘোষিত হয়েছে 26-27 অর্থ বছরে, সেই বাজেট ঘোষণার যখন অর্থমন্ত্রী সংসদে বক্তব্য রাখেন, সেই বক্তব্যের পরে কিন্তু রংপুরের 2 কোটি মানুষ, বিশেষ করে তিস্তা বিধৌত যে 5 জেলা রয়েছে, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, এই 5 জেলার মানুষ কিন্তু প্রায় হতাশ হয়েছে। কারণ দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে বিগত সরকারের আমলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা দিয়ে প্রত্যাশা যে উত্তর অঞ্চলের মানুষের সাথে এক প্রকার প্রতারণা করা হয়েছে। পূর্ববর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারাও 2 বার এই তিস্তা মহাপরিকল্পনা কাজের উদ্বোধনের ঘোষণা দিয়েও তারা ব্যর্থ হয়েছেন। বিএনপি যে সরকার গঠন করেছে, বিএনপি সরকারের কাছে প্রত্যাশা ছিল, কারণ নির্বাচন চলাকালীন সময়ে বিএনপির যিনি বর্তমানে প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় আসলে তারা প্রথমেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। কিন্তু বাজেটে এক লাইনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ছাড়া অন্য কোনো কথা উল্লেখ নেই। বাজেটের সুস্পষ্ট রূপরেখা নেই, বাজেটে কোনো এই তিস্তা মহাপরিকল্পনার জন্য বরাদ্দও রাখা হয়নি।
সামগ্রিক বিষয়ে উত্তরাঞ্চলের মানুষ কিন্তু হতাশ হয়েছে। তার ধারাবাহিকতায় গেল 17 তারিখে তিস্তা পারে গঙ্গাচড়ার মহিপুরে সেখানে কিন্তু গণসমাবেশ এবং মশাল মিছিল প্রজ্বলন হয়েছে। আজ রংপুরের 3টি পৃথক স্থানে, রংপুরের কাউনিয়া থেকে বুড়িরহাট, রংপুরের কাউনিয়া থেকে তিস্তা ব্যারেজ এবং মহিপুর থেকে বুড়িরহাট এবং রংপুর নগরীর ব্যাংকের মোড় থেকে লালবাগ চত্বর পর্যন্ত মানববন্ধন করছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। তারা যে 5টি দাবি দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবি যে এই তিস্তা মহাপরিকল্পনার জন্য সুস্পষ্ট রূপরেখা দিতে হবে বা একনেকেই প্রকল্প অনুমোদন করে খুব সুনির্দিষ্টভাবে জানাতে হবে যে সরকার কবে নাগাদ এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। একই সাথে কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনার জন্য তারা দাবি জানিয়ে আসছে যে এই তিস্তা মহাপরিকল্পনার সাথে কিন্তু এই যে সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে সরকার যেন সুনির্দিষ্টভাবে বাজেট প্রস্তাব করে পদ্মা ব্যারেজের জন্য কিন্তু তারা যে অভিযোগটি করছে দেশে কোনো আন্দোলন সংগ্রাম হয়নি, অথচ সরকার ক্ষমতা আসার পরেই পদ্মা ব্যারেজ প্রকল্প এগুলিকে অনুমোদন করলেও দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরও কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেনি। এই মানববন্ধন থেকে সেই দাবিটি জানানো হচ্ছে যেন সুস্পষ্ট রূপরেখা জানানো হয়। ইমন, রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট এবং রংপুরে মানববন্ধন চলছে, সে খবরই আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দ্বিপাক্ষিক বৈঠক হবে। একই সময়ে দালিয়ানে অনুষ্ঠিত দি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও মিস্টার আলিউস জুয়াঙ্গি আগামী 23শে জুন 17তম অ্যানুয়াল মিটিং অফ দি নিউ চ্যাম্পিয়ন্স, যা আন্তর্জাতিক অঙ্গনে সামার ডাভোস হিসাবে অধিক পরিচিত, তাতে অংশগ্রহণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। WEF এর এই সম্মেলনে সরকার প্রধান, নীতি নির্ধারক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্ভাবক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন অবস্থা, ভবিষ্যতের পৃথিবীর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেন, মত বিনিময় করেন। মাননীয় প্রধানমন্ত্রী দালিয়ানে এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী 22 জুন বিকালে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় দালিয়ানে পৌঁছাবেন। পরদিন WEF এর প্রেসিডেন্ট ও সিইওর সাথে তার বৈঠক করবার কথা রয়েছে এবং সামার দাভোস অংশগ্রহণকারী অন্যান্য দেশের সরকার প্রধান যেমন কাজাখস্তান, মঙ্গোলিয়া, গিনি, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশের সাথে তাদের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবার কথা রয়েছে। বৈঠকের সময়সূচি এখনো আলোচনাধীন। বিকালে তিনি ক্লাইমেট লিডারশিপ ইন এ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক একটি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। সন্ধ্যায় চীনের মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার লি কিয়াং কর্তৃক আয়োজিত স্বাগত নৈশভোজে মাননীয় প্রধানমন্ত্রী যোগ দেবেন। 24শে জুন সকালে মাননীয় প্রধানমন্ত্রী সামার দাভোসের 17তম বার্ষিক সভার মূল ওপেনিং বা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনারা জানেন এবারে এই সম্মেলনের প্রতিপাদ্য হলো ইনোভেটিং অ্যাট স্কেল। ওই দিন এই অনুষ্ঠানে অংশগ্রহণের পর দুপুরে তিনি ট্রেন যোগে বেজিং এর উদ্দেশ্যে যাত্রা করবেন। বেজিং এ উনি রাষ্ট্রীয় অতিথি ভবন দাইয়াত্রি স্টেট গেস্ট হাউসে থাকবেন। পরদিন সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মিনিস্টার অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অফ সিপিসি সেন্ট্রাল কমিটি, পানি সম্পদ মন্ত্রী, সিটকা চেয়ারম্যান ও চেয়ারম্যান এক্সিম ব্যাংকের সাথে আলাদা করে বৈঠক হবার কথা রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম নামের একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখবেন এবং চীনের ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরবেন এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান করবেন। বিকেলে চীনের গ্রেট হলে চীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আরো বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী তার সম্মানে
চীনের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভা ও ব্যাংকটি যোগ দেবেন। পরদিন 26শে জুন চেয়ারম্যান অফ দি স্ট্যান্ডিং কমিটি অফ ন্যাশনাল পিপল কংগ্রেস অর্থাৎ আমাদের মাননীয় স্পিকারের সমতুল্য যে তাদের যে পজিশন রয়েছে তার প্রধান মিস্টার ঝাও লেজি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এরপর তিনি চীনের মহামান্য রাষ্ট্রপতি হিজ এক্সেলেন্সি মিস্টার শি জিনপিং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে ওই দিন তিনি বিকেলে বেজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন, সন্ধ্যায় ঢাকায় অবতরণ করবেন। এই বেজিং এ আমাদের সফর সঙ্গী সংখ্যা এখন পর্যন্ত 28 জন এবং মোটামুটি আমরা উভয় ক্ষেত্রেই সফর সঙ্গীর সংখ্যা যৌক্তিক রাখার চেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রস্তাবিত সিরাজগঞ্জ বগুড়া রেলপথে সিরাজগঞ্জের রায়পুরে জংশন স্থাপনের দাবিতে মানববন্ধন হচ্ছে শহরের বাজার স্টেশনে। সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সে খবরাখবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল সঞ্চয়। সিরাজগঞ্জের রায়পুরে জংশন স্থাপনের কাজ কতদূর অগ্রগতি হলো, আর মানববন্ধনে অংশগ্রহণকারীরা কি কি দাবি তুলে ধরছেন, তারা কি বলছেন? ইমন, আপনি যেমনটি বলছিলেন, প্রস্তাবিত সিরাজগঞ্জ বগুড়া যে নতুন রেলপথটি নির্মিত হতে যাচ্ছে, যেটি ইতিমধ্যেই কিন্তু 2018 সালে এক দফা অনুমোদনের পর গত সপ্তাহে কিন্তু এটি রিভাইজ ডিপিপি সেটি কিন্তু জমা পড়েছে। তো সেখানে সিরাজগঞ্জের শহর থেকে 5 কিলোমিটার বাইরে অর্থাৎ সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুরে জংশন স্টেশন স্থাপন করা হচ্ছে। এর প্রতিবাদেই কিন্তু আসলে সিরাজগঞ্জ শহরবাসী মানববন্ধন কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা শুরু করেছে। তাদের সিরাজগঞ্জ শহরবাসী যারা রয়েছেন এরা কিন্তু মূল দাবি জানাচ্ছেন যে সিরাজগঞ্জ শহর অর্থাৎ পৌর এলাকার রায়পুরে যে রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশন সংস্কার করে সেখানে জংশন স্টেশন স্থাপনের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এই মুহূর্তে এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। তিনি যেমনটি বলছেন, আসলে এই সিরাজগঞ্জ বগুড়া রেলপথের প্রকল্পটি কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনায় বগুড়া অংশে কিন্তু যে নকশা সেটি কিন্তু পরিবর্তন কাজ চলমান রয়েছে। সেই পরিবর্তনের সাথেই কিন্তু এখানে সিরাজগঞ্জে অর্থাৎ সিরাজগঞ্জের কালিয়াহরিপুরে যে জংশন স্থাপন করা হচ্ছে সেটি পরিবর্তন করে তার সিরাজগঞ্জ শহরের কাছাকাছি রায়পুরে কিন্তু জংশন স্থাপনের দাবি জানাচ্ছেন। এছাড়াও এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনসাধারণ, শিক্ষার্থীরাও কিন্তু এই কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করেছেন এবং তাদের যে দাবি সিরাজগঞ্জের রেল বাঁচাও আন্দোলন যে প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু তাদের যে দাবি সেটি কিন্তু তারা উপস্থাপন করেছে। আমি যদি আপনাদের একটু বলি, আসলে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ যে প্রকল্পটি এটি প্রায় 84 কিলোমিটার নতুন রেলপথ নির্মিত হবে। এই রেলপথে 9টি স্টেশন এবং 2টি জংশন কিন্তু স্থাপন করা হবে। এর মধ্যে সিরাজগঞ্জের একটি জংশন স্থাপন করা হবে এবং বগুড়াতে একটি জংশন স্থাপন করা হবে। এই যে নতুন রেলপথ এবং জংশন, এর জন্য কিন্তু সিরাজগঞ্জ অংশে এবং বগুড়া অংশ মিলিয়ে প্রায় 930 একর জমি কিন্তু অধিগ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জ অংশে 420 একর জমি অধিগ্রহণ করা হচ্ছে এবং অধিগ্রহণকৃত জমিতে যেমন নতুন লাইন স্থাপন করা হবে তেমনি কিন্তু যে জংশন স্টেশনটি সেটি কিন্তু স্থাপন করা হবে। কিন্তু এখানে শহরবাসী যারা রয়েছেন, যারা আসলে রায়পুরে জংশনের দাবি জানাচ্ছে, তারা যেমনটি বলছেন যে আসলে এই রায়পুরেই কিন্তু প্রায় রেলওয়ের 400 একরের মতো জায়গা কিন্তু বাংলাদেশ রেলওয়ের রয়েছে। তারা দাবি জানাচ্ছে যে আসলে এই একরের মাধ্যমে সরকারি অর্থ অপচয় না করে এই রায়পুরেই কিন্তু নতুন রেলের যে জমি রয়েছে সেই জমিতেই কিন্তু তারা জংশন স্থাপনের দাবি জানাচ্ছে। এবং শহরবাসী যেমনটি বলছেন যে আসলে কালিয়াহরিপুরে যে স্থানটিতে জংশনে স্থাপন করা হচ্ছে সেখানে কিন্তু জংশনে স্থাপন হলে এই রেলপথের সুবিধা থেকে বঞ্চিত হবে সিরাজগঞ্জ শহরবাসী, কারণ সেখানে যাওয়ার জন্য যে সড়কপথ সেটিও কিন্তু নতুন নির্মাণ
নির্মাণ করতে হবে এবং শহর থেকে প্রায় 5 কিলোর দূরত্ব, যার ফলে কিন্তু আসলে শহরবাসীর প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এই রায়পুরে জংশন স্থাপন। এবং এর আজকের যে মানববন্ধন কর্মসূচি চলছে এর ধারাবাহিকতায় কিন্তু তাদের দাবি পূরণ না হলে পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে তারা এখান থেকে ঘোষণা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের রেল বাঁচাও আন্দোলন যে মানববন্ধন তার সর্বশেষ খবর। ইমন। সাজুল সঞ্চয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিরাজগঞ্জ বগুড়া রেলপথে রায়পুরে জংশন স্থাপনের জন্য মানববন্ধন করছেন সেখানকার স্থানীয়রা। সে খবরাখবর আমাদের সহকর্মী সাজুল সঞ্চয় জানাচ্ছিলেন। দেশে প্রথমবারের মতো পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে এলো 4টি অত্যাধুনিক কিউ গ্যান্ট্রি ক্রেন। কন্টেইনার হ্যান্ডেলিংয়ের এই ক্রেন এনেছে দেশের প্রথম বিদেশি অপারেটর RSGT। এ খবর জানাতে পতেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। সৈয়দ তামিম মাহমুদ, আসলে যে অত্যাধুনিক কিউ গ্যান্ট্রি ক্রেন যে আনা হলো, এটা কি ধরনের সুবিধা দিবে, আর এই অত্যাধুনিক ক্রেন ব্যবহারের ফলে কাজ কতটা সহজ হবে? 2025 সালের দিকে আমরা যখন প্রথমবারের মতো যে পিসিটি চালু হয়, মানে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালু হয়, তখন থেকে যে আশা ছিল যে বন্দরের যে সক্ষমতা, সেই সক্ষমতা শেষ সীমায় ছিল, সেটি শেষ সীমা থাকার পরও বন্দর তার কাজ করে যাচ্ছিল এবং এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের মাধ্যমে তার সক্ষমতা বৃদ্ধি করবে এবং সেই সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু এই টার্মিনাল পরিচালনা করা। এবং সর্বশেষ বন্দরের যে সবচেয়ে দরকারি যে জিনিস, সেটি হচ্ছে এই শোর টু শোর গ্যান্ট্রি বা STS, এটিকেই কিন্তু আনা হয়েছে। এবং এর মাধ্যমেই আমরা জাহাজ থেকে যেই কন্টেইনার নামানো হয়, সেই কন্টেইনার নামানোর দ্রুততম সময়ে কন্টেইনার নামানো যাবে, পণ্য খালাস করা যাবে। আমরা সাধারণত দেখি এই ধরনের STS দিয়ে একটি মাত্র কন্টেইনার নামানো যায়, তবে এই আধুনিক STS দিয়ে একসাথে দুটি করে নামানো যাবে। মোট 4টি এখানে STS আনা হয়েছে, যার মাধ্যমে 2টি জাহাজকে অ্যাট এ টাইম এখানে হ্যান্ডেল করা যাবে। এছাড়াও এটি যেহেতু পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ চালিত, সেহেতু তার ক্ষেত্রে কার্বনের যে সেই নিঃসরণের মাত্রাও কমে আসবে বলে আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও আমরা কথা বলেছিলাম যে এর মাধ্যমে যে সক্ষমতা যে বৃদ্ধির যে পরিকল্পনা আছে বন্দরে, সেই পরিকল্পনার সাথে কীভাবে তারা কাজ করছে আমরা একটু কথা বলতে চাই। এখানে যিনি দায়িত্বে আছেন তার সাথে। ভাই, এখানে আসলে আমরা বন্দরের সক্ষমতা থাকি, সেই সক্ষমতা আসলে কতটুকু বৃদ্ধি করবে আপনাদের, এবং টার্মিনালের সক্ষমতা কতটুকু বৃদ্ধি করবে? আসলে আমরা যদি আমাদের RSGTর কথা বলতে চাই, কারণ আমাদের যেটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট যেটা আছে, আমাদের এই টার্মিনালের ক্যাপাসিটি হচ্ছে 5 লক্ষ টিউ। তো আমরা আশা করতেছি, যেহেতু আমাদের 2টা বছর সময় ছিল আমাদের প্রিপেয়ার করার জন্য, এবং সেই প্রিপারেশনের মাঝখানে ছিল হচ্ছে গিয়ে আপনার ইকুইপমেন্ট ডিপ্লয়মেন্টস, ম্যান পাওয়ার ডেভেলপমেন্টস, তারপর এখানে টেকনোলজিকে নিয়ে আসা, তারপর প্রসেস। তো আমরা বলবো আলহামদুলিল্লাহ আমাদের এখন সব কিছুই শেষ হয়ে গেছে। এইটাই ছিল আমাদের লাস্ট ফেজ ফর ইকুইপমেন্ট ডিপ্লয়মেন্ট, যেটা আপনারা জানেন যে এগুলো হচ্ছে গিয়ে কাস্টমাইজড ইকুইপমেন্টস। এই ইকুইপমেন্টগুলো আনার জন্য প্রায় 18 মাস সময় লেগে থাকে, এবং আমরা সেই 18 মাস সময়ের মাঝখানেই ট্রেনগুলো নিয়ে আসতে পারছি, এবং সেটা উইদিন দ্য স্কেজুয়াল টাইম ফ্রেম, যেটা আমাদের সাথে চিটাগং পোর্ট অথরিটির একটা এগ্রিমেন্টে ছিল, সেই সময়ের মাঝখানে নিয়ে আসতে পারছি। সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সার্থকতা। আর এখানে আরেকটা বিষয় জড়িত যে এখানে আমরা যে 3টা বার্থ আছে, যেহেতু 4টা STS আসছে, সেহেতু 2টা জাহাজ একসাথে করা যাবে। সেক্ষেত্রে আর 2টা গ্যান্ট্রি আসবে কিনা, বা কোনো সমস্যা সক্ষমতার কি আছে? অদূর ভবিষ্যতে যদি আমাদের আরও কিছু প্রয়োজন হয়, সেটা আমরা সার্ভে করে দেখব, অ্যাসেস করে দেখব, এবং সেই অনুযায়ী আমরা আমাদের অথরিটি যারা আছে তাদের সঙ্গে কথা বলে সেই ডিসিশন নেওয়া হবে। শুনছিলেন আসলে যে STSগুলো আসার কারণে যে চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতা, সেটি যেমন বৃদ্ধি পেয়েছে, এবং এই টার্মিনালের যে সক্ষমতা, সেই টার্মিনালের সক্ষমতাও কিন্তু বাড়বে বলে তারা আশা প্রকাশ করছে। এবং এই বছরেই তারা আরও 6 মাস সময় আছে, সেখানে তারা আরও এখন পর্যন্ত 1.5 লাখ করেছে, আরও 2 লাখের মতো তারা কন্টেইনার হ্যান্ডেল করতে পারবে বলে তারা আশা প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে সবশেষ সংবাদ। সৈয়দ তামিম মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম আরিফ। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, ডেঙ্গুর উপসর্গ নিয়ে পটুয়াখালীর হাসপাতালগুলোতে কেমন রোগী ভর্তি হচ্ছে, আর চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিকিৎসা নিতে আসা রোগী বা তাদের স্বজনরা কি বলছেন, তারা সন্তুষ্ট কিনা, আর চিকিৎসকরাই বা চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি বলছেন? যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে ডেঙ্গুর প্রকোপে রোগী ভর্তি হচ্ছেন। আজ হাসপাতালে মোট
4 জন রোগী ভর্তি আছেন। তবে আপনি যে কথাটি বললেন যে রোগীরা সন্তুষ্ট কিনা, রোগীরা একেবারেই সন্তুষ্ট না। কারণ এটি পটুয়াখালী 250,000 হাসপাতাল হলেও এখানে প্রতিদিন 8 থেকে 900 রোগী ভর্তি থাকে, যে কারণে বোঝাই যাচ্ছে যে 900 রোগীর সাথে তাদের স্বজনরা থাকে, শুভাকাঙ্ক্ষীরা থাকে, সব মিলিয়ে প্রায় 1.5 থেকে 2,000 মানুষের আনাগোনা থাকে এই হাসপাতালে, যে কারণে 250 শয্যার হাসপাতাল রীতিমতন একেবারেই বেহাল পরিস্থিতি। একটি বিষয় হচ্ছে যে এই হাসপাতালের যে পরিস্থিতি সেটি যদি আমি দেখাই, যে এখানকার সামনের যে পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন যে একেবারে জলাবদ্ধ পানি রয়েছে, যেখানে ডেঙ্গুর মশার বিস্তারের জন্য কিন্তু যথেষ্ট। পুরো জেলা শহর জুড়ে কিন্তু এমন পরিস্থিতি যেখানে ডেঙ্গু নিয়ে কোনো সচেতনতা নেই, ডেঙ্গু কিভাবে সেটিকে রক্ষা করা যাবে সে বিষয়ে কোনো উদ্যোগ নেই। এসব কারণে কিন্তু পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আমরা আজ খবর নিয়ে জেনেছি যে এখানে ডেঙ্গু রোগীদের সংখ্যা খুব বেশি না বাড়লেও এখানে কিন্তু একটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে হামের উপসর্গ নিয়ে কিন্তু রোগীরা আসছেন, যেহেতু হাসপাতালে পর্যাপ্ত বিছানা নেই, পর্যাপ্ত চিকিৎসার সুযোগ নেই, সেই ক্ষেত্রে রোগীরা যারা আসছেন তারা কিন্তু আসলে সন্তুষ্ট নয়। কারণ এখানে প্রয়োজনীয় যে চিকিৎসক তার 3 ভাগের 1 ভাগ চিকিৎসক নেই, প্রয়োজনীয় জনবল নেই, এবং নতুন করে যে রোগীরা আসছেন তাদের থাকার জায়গা দেওয়া যাচ্ছে না, যে কারণে সংকটের মুখে পড়ছে কিন্তু এখানকার যারা চিকিৎসা নিতে আসছেন তারা। সব মিলিয়ে কিন্তু চিকিৎসা সেবার একেবারেই বেহাল পরিস্থিতি। পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুস সালাম আরিফ। এদিকে গণভোটের রায় বাস্তবায়ন সহ নানা দাবিতে 11 দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ আজ। সেখানে আছেন আমাদের সহকর্মী রফিউল ইসলাম টুটুল, চলে যাচ্ছি তার কাছে। টুটুল, 11 দলীয় ঐক্যের খুলনায় আসলে সমাবেশ কখন শুরু হবে, নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। 11 দলীয় জোটের যে সমাবেশ, গণভোটের রায় এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে যে সমাবেশ, সেটি আনুষ্ঠানিকভাবে আসলে শুরু হবে দুপুর 2টায়, কিন্তু সকাল থেকেই এটির কার্যক্রম শুরু হয়েছে। আমরা এখন আছি খুলনা সার্কিট হাউস মাঠে। আমরা একটু দেখাতে চাই যে মাঠের কার্যক্রম বা যে প্রস্তুতি তা কিন্তু শেষ হয়েছে, এবং এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাস্তা থেকে বা শহরের বাইরে থেকে মানুষ আসতে শুরু করেছেন। আনুষ্ঠানিকভাবে যদিও শুরু হবে কিছুক্ষণ পরে, তবে এখন তাদের যে কার্যক্রম, ইসলামী সঙ্গীত সহ অন্যান্য যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা শুরু হয়েছে। আমরা এখন মঞ্চে আছি এবং এখানে আছেন আমাদের সাথে জামাতে ইসলামী খুলনা মহানগর শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম। তার কাছে একটু জানতে চাইব যে এই সমাবেশের সর্বশেষ কি প্রস্তুতি এবং তাদের সবশেষ যে আয়োজন সেটি সম্পর্কে আপনাকে জানতে চাইব। যে সমাবেশ তো শুরু হবে কিছুক্ষণ পরে, আপনাদের সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে কিনা বা আপনাদের আয়োজন সম্পর্কে যদি একটু বলেন, নিরাপত্তা সহ সব বিষয়ে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমাদের 11 দলীয় ঐক্য খুলনা বিভাগীয় মহাসমাবেশ একটু বাদেই শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের অনুষ্ঠান সকল কার্যক্রম শুরু হবে। আমাদের 17টি বিভাগে আমাদের প্রস্তুতির সকল কার্যক্রম শেষ হয়েছে। আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমাদের মাঝে পৌঁছে গেছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব ইতিমধ্যেই সকাল 8:30টায় খুলনাতে উনি পৌঁছেছেন। শীর্ষ দলীয় নেতৃবৃন্দ যারা 11 দলের তারাও পৌঁছে গেছেন। আশা করছি আমরা যথাসময়ে প্রোগ্রাম শুরু করে খুলনাবাসীকে, খুলনা বিভাগে আমরা এই মেসেজটুকু দিতে চাই, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবের দাবিতে যে সমাবেশ হবে সে সমাবেশ আপনাদের সহযোগিতায় সফলতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে কথা বলছিলেন এখানকার জামাত নেতা, এটি খুব কিছুক্ষণ পরে এই সমাবেশটি শুরু হবে সেটি তিনি বলছিলেন। রফিউল ইসলাম টুটুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2 ঘন্টা পর সমাবেশ শুরু হওয়ার কথা আপনি বলছেন। সমাবেশ শুরু হলে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আপডেট জানব। বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। এই নিয়ে আরও জানাতে সুরমার পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, কোন কোন নদীতে পানি বিপদসীমার ওপরে বেড়েছে আর বন্যা হওয়ার কোনো ধরনের শঙ্কা আছে কিনা জানাবেন। সিলেট নগরের সিলেটের বিভিন্ন নদ নদীর পানি গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে বেড়েই চলছে।
তবে বন্যার কোনো সংখ্যা এখনো পর্যন্ত দেখা দেয়নি। যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে নদ নদীর পানিগুলো বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। এছাড়াও গত 24 ঘন্টায় সিলেটে 90 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর নদ নদীর পানি সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের বিপদসীমা হচ্ছে 12.75 সেন্টিমিটার, কিন্তু এখানে পানি আছে 11.58 সেন্টিমিটার। এছাড়া এইরকমভাবে প্রতিটি সুরমা কুশিয়ারা সহ সিলেটের নদ নদীর পানি সবগুলোই 1-2 সেন্টিমিটার বিপদসীমার নিচে অতিবাহিত হচ্ছে। বৃষ্টিপাত এবং উজানের ঢল অব্যাহত থাকলে সেটি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা জানতে পেরেছি এবং এর ফলে সিলেটের নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুনামগঞ্জেরও নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সিলেট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় চা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণিল আয়োজন করেছে চা বোর্ড। সেখানে আছেন সহকর্মী ফরহাদ হোসেন, চলে যাচ্ছে তার কাছে। ফরহাদ হোসেন, জাতীয় চা দিবস উপলক্ষে চা বোর্ডের আয়োজনে কি কি থাকছে, আর এই যে চা শ্রমিকদের আমরা বিভিন্ন রকমের অভিযোগ দেখতে পাই, অভিযোগ নিরসনে কোনো ধরনের উদ্যোগ নেওয়ার কথা আপনি জানতে পেরেছেন কিনা? চা বোর্ড কিছু বলেছে কিনা? হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন যে আজকে ষষ্ঠ চা দিবস উদযাপিত হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটোরিয়ামে। বর্ণিল আয়োজন আমার ঠিক পেছনটাতে এবং চারপাশেই কিন্তু বর্ণিল আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যেই এখানকার যে স্থানীয় সংসদ সদস্য যিনি রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী, তিনি কিন্তু প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন এবং বক্তব্য দিচ্ছেন। এছাড়া চা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন মেজবাহ উদ্দিন, তিনি রয়েছেন এখানে। তিনি ইতিমধ্যেই কিন্তু তার বক্তব্যে তিনি বলেছেন যে চা শিল্পের কিন্তু ব্যাপক সমস্যা রয়েছে, বিশেষ করে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু সেটি আসলে বাগান মালিকদের এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। এছাড়া চায়ের গুণগত মান বৃদ্ধি ছাড়া এই চা যে রপ্তানি করা অনেকটা কষ্টকর হবে, বিশেষ করে রপ্তানি বৈদেশিক বাণিজ্য যেটি রয়েছে সেই বাণিজ্য অনেকটা ঘাটতি দেখা দিচ্ছে। চা শ্রমিকরাও কিন্তু চাইছেন যে বৈদেশিক বাণিজ্য শুরু হলে সেটা আরও ভালো হবে, তারা আশা করছেন তাদের বেতন বৃদ্ধি হবে। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফরহাদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় চা দিবস উপলক্ষে চা বোর্ড শ্রীমঙ্গলের বর্ণাঢ্য আয়োজন করেছে, সে ব্যাপারে খবর আমাদের সহকর্মী ফরহাদ জানাচ্ছিলেন। এই ছিল স্টার নিউজ লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।